এটি একটি কাল্পনিক গল্প, বাস্তবের সাথে এর কোনো মিল নেই। এটি বানানো হয়েছে শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য। পুষ্পার ছায়া। পুষ্পারাজ দক্ষিণ ভারতের একটি গহীন জঙ্গলে কাঠ কাটা ও চোরাচালান চালাতেন। তার নাম ও কাজ এতটাই বিখ্যাত ছিল যে পুলিশের কাছেও তিনি রহস্যময়। কিন্তু পুষ্পার জীবন একদিন বদলে যায়। এক অভিশপ্ত রাতে জঙ্গলের গভীর এক পুরনো মন্দিরে পুষ্পা একটি অদ্ভুত লালচে রঙের পাথর খুঁজে পান। পাথরটি জ্বলজ্বল করছিল, যেন এটি জীবন্ত। মন্দিরের পুরোহিত তাকে সতর্ক করেন, এই পাথর অভিশপ্ত, এটি যার কাছে থাকবে তার জীবন হবে ছায়াময়। পুষ্পা হেসে বলেন, আমাকে ছায়া ভয় দেখাতে পারে না, আমি তো নিজেই ছায়া। পুরোহিত হঠাৎ করেই উধাও হয়ে যান। পুষ্পা পাথরটি সঙ্গে নিয়ে জঙ্গলে ফিরে আসেন, কিন্তু সেদিন রাতেই সব বদলে যায়। পুষ্পা ক্যাম্পে পাথরটি রাখার পর থেকেই অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। তার ছায়া ধীরে ধীরে দীর্ঘতর এবং গাঢ় কালো হতে থাকে। ক্যাম্পের লোকেরা লক্ষ্য করে পুষ্পার ছায়া যেন নিজেই জীবন্ত। রাতে ছায়াটি ক্যাম্পের চারপাশে ঘোরাফেরা করে, যেন শিকার করছে। একদিন পুষ্পার এক সহকারী রবি সাহস করে পাথরটিকে ছোঁয়ার চেষ্টা করে। সঙ্গে সঙ্গে পাথরের লাল আলো গাঢ় হয়ে ওঠে আর রবি চিৎকার করে ওঠে। সকলে দৌড়ে এসে দেখে রবি মাটিতে পড়ে আছে, তার মুখ বিকৃত, চোখ ফাঁকা। সবাই ভয়ে কাঁপতে থাকে। পুষ্পা বুঝতে পারেন পাথরটি সাধারণ নয়। তিনি পাথরটি জঙ্গলে ফেলে আসার চেষ্টাও করেন, কিন্তু যতবারই তিনি এটি ফেলে দেন এটি আবার তার ক্যাম্পে ফিরে আসে। রাতে পুষ্পার ঘুমে ভয়াবহ স্বপ্ন দেখা দিতে থাকে। এক নারীর ছায়া তাকে ধাওয়া করে এবং ফিসফিস করে বলে, আমার ঘর নষ্ট করেছ, আমি তোমার জীবন নষ্ট করব। পুষ্পা বুঝতে পারেন মন্দিরের পুরোহিতই এই সমস্যার সমাধান করতে পারেন। তিনি জঙ্গলের গভীর পুরনো মন্দিরে ফিরে যান। সেখানে আবার পুরোহিত উপস্থিত হন। পুরোহিত বলেন, এই পাথর দেবীর, এটি অপবিত্র হলে এর অভিশাপ কেউ সহ্য করতে পারে না। তুমি যদি মুক্তি চাও তবে নিজের ছায়ার আত্মবলিদান দিতে হবে। পুষ্পা প্রথমে দ্বিধায় পড়েন, কারণ তার শক্তি ও সাহস সব তার ছায়ার মতোই ভয়ঙ্কর। তবে নিজের লোকদের বাঁচানোর জন্য তিনি রাজি হন। পুরোহিত একটি বিশেষ মন্ত্র পড়েন এবং পুষ্পার ছায়া ধীরে ধীরে আলাদা হয়ে যায়। পুষ্পার ছায়া জীবন্ত রূপ নিয়ে তাকে আক্রমণ করে। একটি ভয়ঙ্কর লড়াই হয়। শেষমেশ পুষ্পা পাথরটি ছায়ার হাতে দিয়ে মন্দিরে তা স্থাপন করেন। পাথরটি আবার স্থির হয়ে যায় আর পুষ্পার ছায়া চিরতরে মন্দিরে বন্দী হয়ে যায়। পুষ্পা মন্দির থেকে বেরিয়ে আসেন, কিন্তু তার ছায়া আর কখনো ফিরে আসে না। তিনি জঙ্গলে ফিরে যান, তবে এবার তার জীবন চোরাচালান থেকে সরে গিয়ে সাধারণ জীবনের পথে হাঁটতে শুরু করে। তবে মন্দির ও পাথরের কথা কাউকে আর কখনো বলে না। জঙ্গলের সেই অন্ধকার মন্দিরে আজও ছায়ার ফিসফিস শোনা যায়। বন্ধুরা, আপনারা যদি এই ধরনের রোমাঞ্চকর ভূতের গল্প শুনতে ভালোবাসেন তাহলে আমার এই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ। রহস্যময় রাত। গভীর রাত। পায়ে হেঁটে হোস্টেলের করিডোরে পেরিয়ে রিতেশ আর আরিফ ছাদে উঠল। এই রাতগুলোতে হোস্টেলের ছাদটা একেবারে শুনশান থাকে। চারিদিকে শুধু অন্ধকার আর হালকা ঠান্ডা বাতাস। দুজনেরই মুখে উত্তেজনা। আরে আরিফ, সত্যি বলছি, আমি কাল রাতে ছাদে অদ্ভুত একটা শব্দ শুনেছি, একটা মেয়ের কান্নার মতো। তোকে বলেছিলাম না পড়ার চাপ এত বেশি নিস না, এখন ভূতের গল্প বানাচ্ছিস নাকি? আরে না রে, সত্যি বলছি। প্রথমে ভেবেছিলাম পাখি, কিন্তু পরে টের পেলাম এটা কোনো পাখির আওয়াজ না, মনে হলো কেউ যেন আমাকে ডাকছে। ভালো গল্প লিখতে পারবি রিতেশ। ভূতের সিনেমার গল্প নিয়ে তুই একটু সিরিয়াসলি চিন্তা কর। ছাদে দুজন বসে, চারপাশে নীরবতা তাদের কথার সঙ্গে যেন এক অদ্ভুত রহস্যময় পরিবেশ তৈরি করেছে। আরিফ, আমি জানি
তুই বিশ্বাস করবি না, কিন্তু আমি একা ছিলাম না কাল রাতে। একা ছিলি না মানে? কার কথা বলছিস? একটা মেয়ে, একটা সাদা শাড়ি পরা মেয়ে ছাদের কোণায় দাঁড়িয়েছিল। কি তুই সিরিয়াসলি বলছিস? হ্যাঁ, তার মুখটা দেখতে পাইনি, কিন্তু সে আমাকে দেখছিল। তার চোখ যেন আমাকে কিছু বলতে চাইছিল। আরে দোস্ত, এটা বলিস না। তুই বুঝি ঘুমের ঘরে দেখেছিস? না রে, আমি পুরো জেগেছিলাম। তার কণ্ঠস্বরটা আমার এখনো কানে বাজছে। বলছিল, তোমরা কেউ এখানে থেকো না, চলে যাও। দোস্ত, তুই আমাকে ভয় দেখাচ্ছিস। ঠিক তখন ছাদের কোণায় একটা হালকা আওয়াজ হলো। কেউ যেন ধীরে ধীরে পা টিপে টিপে আসছে। দুজনেই মুহূর্তে চুপ। শোন, ওই শব্দটা। কিছু বলিস না, আমি কিচ্ছু শুনছি না। হঠাৎ করেই ছাদের কোণায় একটা সাদা ছায়া দেখা গেল। অন্ধকারের মধ্যেও পরিষ্কার বোঝা যাচ্ছে একটা মেয়ে। দুজনেই যেন জমে গেল। মেয়েটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে লাগলো। দেখ দেখ, আমি বলছিলাম না। এটা সত্যি দোস্ত, এটা কি? মেয়েটি এগিয়ে এসে হঠাৎ থেমে গেল। তার গলায় মৃদু স্বরে কথার মতো আওয়াজ হলো। চলে যাও, এখানে কেউ নিরাপদ নয়। চলে যাও, এখানে কেউ নিরাপদ নয়। দোস্ত, চল এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চল, পালা। আরিফ আর রিতেশ দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। পিছনে মেয়েটির করুণ কণ্ঠ ভেসে আসতে লাগলো, যেন কোনো অজানা অভিশাপের কথাগুলো ছড়িয়ে পড়েছে। পরের দিন সকালবেলা হোস্টেলের স্টাফরা জানালো এই হোটেলে অনেক বছর আগে একটা মেয়ে আত্মহত্যা করেছিল। তার মৃত্যুর পর থেকেই এখানে অদ্ভুত ঘটনা ঘটেই চলেছে। রিতেশ আর আরিফ ওই ছাদে আর কখনো ওঠেনি, কিন্তু সেই রাতের অভিজ্ঞতা তাদের মনে গভীর রহস্য আর ভয়ের ছাপ রেখে গিয়েছে। এতক্ষণ থেকে যখন আপনি এই ভিডিওটি দেখলেন, তাহলে বোঝাই যাচ্ছে যে আপনি ভূতকে খুব ভালোবাসেন। তাহলে বন্ধুরা, যদি আমার এই প্রথম ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ। এটি একটি কাল্পনিক গল্প, বাস্তবের সাথে এর কোনো মিল নেই। এটি বানানো হয়েছে শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য। নিশির রাতের রমণী, এক পরমা সুন্দরীর ভয়ঙ্কর গল্প। শীতল পূর্ণিমার রাতে ঝিলামপুর গ্রামে প্রবেশমুখে একটি পুকুর পাড়ে বসে থাকে এক অপরূপা রমণী। তার গায়ের রং চাঁদের আলোকেও হার মানায়। চুলগুলো যেন কালো মেঘ, আর তার দুটি চোখ যেন রহস্যে ভরা। সে যখন হাসে, মনে হয় যেন বুনো ফুলের ঘ্রাণে বাতাস মম করছে। গ্রামের মানুষ তাকে বলে নিশির রমণী। ঝিলামপুর গ্রামে একসময় বেশ হইচই ছিল, কিন্তু এই রমণীর আগমনের পর থেকেই রাত নামলে মানুষ ঘর থেকে বেরোতে ভয় পায়। কেউ বলে সে দেবী, কেউ বলে সে দুষ্টু আত্মা। যারা তাকে দেখে তার রূপে মুগ্ধ হয়ে তার কাছে যায়, তারা আর ফিরে আসে না। কিন্তু কেউ তাদের কি হয়েছিল জানে না। অয়ন এক তরুণ পড়ুয়া, শহর থেকে গ্রামে এসেছিল তার মামার বাড়িতে। শহরের কোলাহল ছেড়ে গ্রামীণ শান্তিতে মন দিতে চেয়েছিল সে। কিন্তু নিশি রমণীর গল্প শুনে তার মনে কৌতূহল জাগে। গ্রামের বৃদ্ধ করিম চাচা তাকে সাবধান করে বলেছিলেন, বাবা, নিশির রমণী যার দিকে তাকায় তার জীবন আর আগের মতো থাকে না। তার রূপে মুগ্ধ হয়ে সবাই হারিয়ে যায়। অয়ন এইসব কথা বিশ্বাস করল না, বরং সে ভেবেছিল এই রহস্য উদ্ঘাটন করার সুযোগ হাতছাড়া করা উচিত নয়। এক রাতে পূর্ণিমার আলোতে অয়ন পুকুরের দিকে হাঁটতে বেরোল। চাঁদের আলোতে পুকুর পাড়ে রমণীকে দেখে তার শ্বাস আটকে গেল। রমণী তাকালো, তার চোখে যেন আকর্ষণের কোনো জাদু। অয়ন এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, তুমি এখানে একা, এত রাতে কেন?
রমণী মিষ্টি হেসে বলল, আমি অপেক্ষা করি তাদের জন্য যারা আমার সঙ্গে কথা বলতে চায়। তার গলায় যেন সুরের মাধুর্য। অয়ন আরও কথা বলল তার সঙ্গে, আর বুঝতে পারল না কখন সময় পেরিয়ে গেছে। এরপর থেকে প্রতিদিন রাতে অয়ন পুকুরে যেত। রমণী তাকে তার জীবনের গল্প বলতো, যে গল্পে ছিল এক অভিশপ্ত ভালোবাসার কথা। রমণী বলেছিল, অনেক বছর আগে আমার প্রিয়জন আমাকে ত্যাগ করেছিল, তার জন্য আমি চিরকাল অপেক্ষা করছি। অয়ন তার রূপে এতটাই মুগ্ধ হয়েছিল যে নিজেকে আর আটকাতে পারল না। সে বলল, আমি তোমাকে ভালোবাসি, তোমার যন্ত্রণার ভাগ নিতে চাই। রমণী মুচকি হেসে বলল, তাহলে আমার সঙ্গে চলো, আমি তোমাকে এমন এক পৃথিবীতে নিয়ে যাব যেখানে আমরা চিরকাল একসঙ্গে থাকতে পারবো। একদিন সকালে গ্রামের লোকেরা পুকুর পাড়ে অয়নের জুতো আর একটা হ্যারিকেন পড়ে থাকতে দেখল। অয়ন আর ফিরে আসেনি। করিম চাচা বললেন, এই তো হলো তার পরিণতি। কেউ নিশির রমণীর রূপে বাধা পড়ে বাঁচতে পারে না। কিন্তু অয়নের এক বন্ধু, শহরের ছেলে রাহুল, এই রহস্যের সমাধান করতে চাইল। রাহুল বুঝল নিশির রমণী কোনো দেবী নয়, সে এক অভিশপ্ত আত্মা। রাহুল স্থানীয় এক পুরোহিতের কাছে গেল। পুরোহিত বললেন, নিশির রমণী একসময় সত্যি মানুষ ছিল, তার প্রেমিক তাকে ত্যাগ করেছিল, আর সেই দুঃখে সে পুকুরে ঝাঁপ দিয়ে মারা যায়। এখন সে অন্যদের নিজের যন্ত্রণার ভাগীদার করতে চায়। তাকে মুক্তি দিতে হলে তার অভিশাপ ভাঙতে হবে। রাহুল এক পূর্ণিমার রাতে মন্ত্রপাঠ নিয়ে পুকুর পাড়ে গেল। রমণী উপস্থিত হল। সে রাহুলকে প্রলুব্ধ করার চেষ্টা করল, কিন্তু রাহুল শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। মন্ত্রপাঠের মাধ্যমে রাহুল তাকে তার কষ্টের কথা মনে করিয়ে দিল। রমণী কান্নায় ভেঙে পড়ল। রমণী ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। পূর্ণিমার আলোতেও যেন পুকুর পাড়ের অন্ধকার সরে গেল। অভিশপ্ত পুকুর আর গ্রামবাসীদের জন্য ভয়ঙ্কর রাত শেষ হলো। কিন্তু কেউ জানে না অয়ন ফিরে আসবে কিনা। নিশির রমণী চলে গেলেও তার রূপের জাদু গল্প হয়েই রইল গ্রামবাসীর মনে। তো বন্ধুরা, আপনারা যদি এই ধরনের ভূতের গল্প শুনতে ভালোবাসেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন আমার এই চ্যানেলটি। ধন্যবাদ। এটি একটি কাল্পনিক গল্প, বাস্তবের সাথে এর কোনো মিল নেই। এটি বানানো হয়েছে শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য। ভূতের গ্রাম, নিশির ডাক। পূর্ব বাংলার এক প্রত্যন্ত গ্রাম, নাম চিলকাঠি। গ্রামটি চারপাশে গভীর জঙ্গল দিয়ে ঘেরা। দিনের বেলা গ্রামটি শান্ত, পাখিদের গান শোনা যায়, কিন্তু রাত নামলে সেই শান্তি ভেঙে যায়। মানুষের মুখে মুখে শোনা যায় এই গ্রামে নাকি নিশির আনাগোনা। নিশি এক ধরনের আত্মা যারা মানুষের নাম ধরে ডাক দেয়। যদি কেউ সেই ডাকে সাড়া দেয় তবে তার আর রক্ষে নেই, সে চিরতরে হারিয়ে যায়। গ্রামে দিনের আলো থাকতে থাকতেই সবাই নিজের ঘরে ঘরে ফিরে আসে। সন্ধ্যার পর কেউ ঘরের বাইরে যায় না। গ্রামের পাশেই ছিল একটি পুরনো ভাঙাচোরা বাড়ি। বাড়িটিকে সবাই মৃত্যুর বাড়ি বলে ডাকে। কেউ কখনো সেখানে যায় না। লোকমুখে শোনা যায় বাড়িটির মালিক জমিদার শম্ভুনাথ বহু বছর আগে সেই বাড়িতে খুন হয়েছিলেন। তারপর থেকেই বাড়িটিতে অলৌকিক ঘটনাগুলি ঘটতে থাকে। একদিন গ্রামের সাহসী যুবক রাহুল বন্ধুদের চ্যালেঞ্জ নিল, নিশির ডাক সত্যি কিনা সেটা সে যাচাই করবে। বন্ধুরা তাকে বারবার নিষেধ করল, কিন্তু রাহুলের কথায় কারো কোনো জোর ছিল না। রাত 11টায় সে নিজের মশাল হাতে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। বন্ধুরা দূর থেকে তাকে দেখতে লাগলো। রাহুল ধীরে ধীরে ভাঙাচোরা বাড়িটির সামনে গিয়ে দাঁড়ালো। সব কিছু নিস্তব্ধ, শুধু পেঁচার ডাকে ভয় বাড়ছে। তারপরে হঠাৎই যেন পেছন থেকে তার নাম ধরে কেউ ডাকল, রাহুল।
সে প্রথমে ভয় পেল না, ভাবল বন্ধুরা হয়তো মজা করছে, কিন্তু সে ফিরে তাকালো না। কিছুক্ষণ পরে আবার ডাক এলো, রাহুল, রাহুল। এবার যেন গলার স্বরটি আরও গম্ভীর এবং ভয়ঙ্কর হয়ে উঠল। রাহুল এবার মশালটি আরও শক্ত করে ধরল, সাহস করে বলল, কে? বেরিয়ে এসো। কোনো উত্তর নেই, কিন্তু এবার তার সামনে এক অন্ধকার ছায়া দেখা দিল। ছায়াটি ধীরে ধীরে স্পষ্ট হলো। সে দেখতে পেল একজন লম্বা কালো চুলের মেয়েকে। তার চোখ দুটি যেন আগুনের মতো জ্বলছে। মেয়েটি বলল, আমাকে কেন ডাক দিলে? তুমি কি জানো না এখানে যে আসে সে আর ফিরে যায় না? রাহুল ভয়ে জমে গেল। তার পা নড়ছিল না, সে কিচ্ছু বলতে পারছিল না। মেয়েটি এবার আরও কাছে এগিয়ে এলো, তারপর ভয়ঙ্কর এক চিৎকার করল। সেই চিৎকারে পুরো গ্রাম জেগে উঠল। পরদিন সকালে গ্রামের লোকজন রাহুলকে খুঁজতে বের হলো। তারা বাড়িটির সামনে তার মশালটি পড়ে থাকতে দেখল, কিন্তু রাহুল নেই। গ্রামবাসী জানে সে আর কখনো ফিরবে না। তারপর থেকে গ্রামে আর কেউ সাহস করে রাতে বাইরে যায়নি। ভাঙাচোরা বাড়িটি আজও গ্রামে দাঁড়িয়ে আছে, আর রাত হলে সেখান থেকে ভয়ঙ্কর শব্দ শোনা যায়। শোনা যায় নিশির ডাক। যারা অবহেলা করে তারা চিরদিন সেই ডাকের জালে হারিয়ে যায়। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো জানাবেন। আর এই ধরনের গল্প যদি আপনি ভালোবেসে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। অভিশপ্ত স্টেশন। ভূমিকা: পরিতোষ বর্মন ছিলেন একজন সাধারণ স্কুল শিক্ষক। তার জীবনযাত্রা ছিল একেবারে সহজ এবং নিরুপদ্রব। কিন্তু 2003 সালের এক শীতের সন্ধ্যায় ঘটে যাওয়া একটি ঘটনা তার জীবনের গতিপথ বদলে দেয়। বীরভূম জেলার একটি ছোট্ট গ্রাম সুখান পাহাড়ি, যেখানে একটি প্রায় পরিত্যক্ত রেল স্টেশন অবস্থিত। সেদিন স্টেশনে ঘটে যাওয়া সেই অদ্ভুত এবং ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তিনি আজও ভুলতে পারেননি। এই গল্প তার নিজের মুখে শোনা। ঘটনার শুরু। ডিসেম্বর মাসে গ্রামের শীতল বাতাস শরীর শিহরণ জাগাচ্ছিল। পরিতোষ সেই দিন গ্রাম থেকে প্রায় 5 কিলোমিটার দূরে এক বন্ধুর বাড়িতে গিয়েছিলেন। বাড়ি ফেরার জন্য তাকে শেষ ট্রেনটি ধরতে হতো, যা রাত 9:30টার সুখান পাহাড়ি স্টেশনে থামত। পরিতোষ যখন স্টেশনে পৌঁছালেন তখন চারপাশ ছিল একেবারে নির্জন। স্টেশনের একমাত্র প্ল্যাটফর্মে ঝুলে থাকা একটি হলুদ আলো মৃদু কাঁপছিল। প্ল্যাটফর্মের এক কোণে একটি পুরনো বেঞ্চে বসেছিলেন তিনি। হাতে ছিল একটি পুরনো লণ্ঠন। চারিদিকে ছিল ঘন জঙ্গল, ঝিঝি পোকার শব্দ আর দূর থেকে শিয়ালের ডাক অন্ধকারকে আরও ভয়ঙ্কর করে তুলছিল। প্রথম অদ্ভুত অনুভূতি। রাত ঠিক 9:30 বাজল। দূর থেকে ট্রেনের হুইসেল শোনা গেল। পরিতোষের মনে এক আশার সঞ্চার হলো, কিন্তু ট্রেনটি যতই কাছে আসছিল ততই অদ্ভুত কিছু অনুভূতি জাগছিল। ট্রেনটির গতিবিধি, আলো এবং শব্দ স্বাভাবিক বলে মনে হচ্ছিল না। যখন ট্রেনটি প্ল্যাটফর্মে থামল, পরিতোষ দেখলেন সেটি ছিল অত্যন্ত পুরনো একটি ট্রেন। জানলার কাচগুলো ধুলো আর ময়লা মাখা। ভেতরের সিটগুলো ঝাপসা লাগছিল। প্ল্যাটফর্মের কোথাও কোনো যাত্রী ছিল না। ট্রেন থেমে থাকলেও দরজাগুলো খুলছিল না। পরিতোষ সাহস করে একটি জানলার কাছে গিয়ে উকি দিলেন। ট্রেনের ভেতরে কিছু ছায়াময় অবয়ব দেখতে পেলেন, কিন্তু তাদের মুখ কিংবা শরীর স্পষ্ট দেখা যাচ্ছিল না। দ্বিতীয় অদ্ভুত ঘটনা। হঠাৎ করেই একটি দরজা খোলার শব্দ হলো। পরিতোষ পিছনে ফিরে তাকালেন। ট্রেনের দরজা থেকে একজন সাদা শাড়ি পরা বৃদ্ধা নামলেন।
বৃদ্ধার চেহারা প্রথমে স্বাভাবিক মনে হলেও তার অঙ্গভঙ্গি এবং হাঁটার ধরন খুবই অদ্ভুত ছিল। তিনি একটি ছোট্ট থলে হাতে নিয়ে ধীরে ধীরে প্ল্যাটফর্মের এক কোণে হাঁটছিলেন। পরিতোষ এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, মা, আপনি কোথায় যাবেন? বৃদ্ধা কোনো উত্তর দিলেন না, শুধু এক মুহূর্তের জন্য পরিতোষের দিকে তাকালেন। তার চোখ দুটি ছিল অস্বাভাবিক বড় এবং সেগুলো যেন জ্বলজ্বল করছিল। সেই দৃষ্টি পরিতোষের শরীরের রক্ত হিম করে দিল। বৃদ্ধা কিছুক্ষণ হাঁটার পর ধীরে ধীরে প্ল্যাটফর্মের অন্ধকারে মিলিয়ে গেলেন। পরিতোষ ভয়ে পিছিয়ে এলেন। তিনি ভাবলেন ট্রেনে উঠে বসবেন, কিন্তু ট্রেনটি কোথায় গেল? প্ল্যাটফর্মে আর কোনো ট্রেন ছিল না। রক্তের দাগ। পরিতোষ প্ল্যাটফর্মে চারপাশে তাকালেন। চারিদিক একেবারে শুনশান, কিন্তু হঠাৎই তার চোখ পড়ল প্ল্যাটফর্মের এক কোণে। সেখানে একটি রক্তের দাগ দেখা গেল। মনে হলো যেন তাজা রক্ত। ভয়ে তার গলা শুকিয়ে গেল। তিনি কিছুক্ষণ সেই দাগের দিকে তাকিয়ে রইলেন। তিনি নিজে লণ্ঠনটিকে উঁচু করে প্ল্যাটফর্মের বাকি অংশ পরীক্ষা করতে লাগলেন। কোথাও কোনো প্রাণীর চিহ্ন নেই, অথচ এই রক্ত কোথা থেকে এলো? ভোরের রহস্য। পরিতোষ সারা রাত ভয়ে কাঁপতে কাঁপতে স্টেশনের বেঞ্চে বসেই রইলেন। ভোর হতেই গ্রামবাসীরা স্টেশনে এসে হাজির হলো। তারা দেখতে পেলেন পরিতোষ অস্বাভাবিকভাবে ভীত। তার শরীর কাঁপছিল। গ্রামবাসীরা জিজ্ঞেস করলেন, কি হয়েছে? আপনি এখানে সারা রাত বসেছিলেন কেন? পরিতোষ ধীরে ধীরে গত রাতের সমস্ত ঘটনা তাদের জানালেন। গ্রামবাসীরা প্রথমে অবিশ্বাস করলেও একজন প্রবীণ ব্যক্তি একটি চমকপ্রদ তথ্য জানালেন। তিনি বললেন, এই স্টেশনে বহু বছর আগে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। 1975 সালে একটি ট্রেন এই স্টেশনে থেমেছিল, কিন্তু ট্রেনটি ব্রেক কাজ না করায় প্ল্যাটফর্মে ধাক্কা লেগে একটি বড় দুর্ঘটনা ঘটে। অনেক যাত্রী মারা গিয়েছিল। তাদের অনেকেই ঠিকমতো সৎকার পায়নি। তারপর থেকে এই স্টেশনটিকে সবাই অভিশপ্ত বলে মনে করে। সন্ধ্যার পর এখানে কেউ আসে না। ভূতের ট্রেন ও বৃদ্ধার রহস্য। গ্রামের প্রবীণদের মতে যে ট্রেনটি পরিতোষ দেখেছিলেন সেটি দুর্ঘটনার ট্রেন হতে পারে, আর সাদা শাড়ি পরা বৃদ্ধা ছিলেন সেই দুর্ঘটনায় মৃত কোনো যাত্রী। পরিতোষ এই গল্প শুনে ভয় এবং কৌতূহলে আপ্লুত হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন যে তিনি এমন এক অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন যা অন্যদের জন্য শুধুই গল্প। পরবর্তী দিনগুলো। পরিতোষ বর্মন সেই দিনের পর থেকে আর কোনো দিন রাতে স্টেশনে যায়নি। তিনি তার জীবনের গল্পটি গ্রামের ছেলেমেয়েদের শোনাতেন। তবে কেউ কেউ বিশ্বাস করত, কেউ কেউ নয়। গ্রামের লোকেরা এখনও বিশ্বাস করে যে সন্ধ্যার শেষ ট্রেনটি কেবল জীবিতদের নয়, মৃতদেরও নিয়ে আসে। পরিত্যক্ত স্টেশনটি একসময় জীবনের চিহ্ন বহন করত, কিন্তু এখন সেটি শুধুই মৃত্যুর স্মৃতি ধরে রেখেছে। উপসংহার। গল্পটি একটি সত্য ঘটনাকে কেন্দ্র করে লেখা, যা লোককথার রূপ ধারণ করেছে। পরিত্যক্ত স্টেশন, অদ্ভুত ট্রেন এবং সাদা শাড়ি পরা বৃদ্ধার মতো উপাদানগুলো গল্পটিকে ভয়ঙ্কর এবং আকর্ষণীয় করে তোলে। পরিতোষ বর্মনের এই অভিজ্ঞতা শুধু একটি ভূতের গল্প নয়, এটি আমাদের বিশ্বাস এবং বাস্তবের সাথে একটি সেতু তৈরি করে। গল্পের শিরোনাম পাগলের ছায়া। গ্রামের নাম ছিল রামপুর। চারপাশে পুরনো কুঁড়েঘর, ভাঙাচোরা রাস্তা আর দূরে দেখা যেত গভীর জঙ্গল। সেই গ্রামে বাস করত রাঘব, একজন অল্প বয়সী পাগল। রাঘব ছিল একসময় গ্রামের সবচেয়ে পরিশ্রমী কৃষক, কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে সে তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। তার দুটি সন্তান ছিল, মেয়ে চিনি 10 বছর এবং ছেলে রনু 6 বছর। স্ত্রী অনেক আগেই মারা গেছে। রাঘবের ঘর ছিল পুরনো বাঁশের তৈরি। তার সন্তানরা খুব কষ্টে জীবন কাটাত। রাঘব প্রায় নিজের মনের কথা বলতো, জঙ্গলের দিকে তাকিয়ে অদ্ভুত আওয়াজ করত। গ্রামে কেউ তাকে সহ্য করতে পারত না। একদিন
রাঘবের একটি ঘটনা ঘটল। অনেক দিন আগে তাকে একটি পাগলা কুকুর কামড়ে দিয়েছিল। সেই ঘটনার পর থেকেই তার ব্যবহার অস্বাভাবিক হয়ে উঠেছিল। কিন্তু বিষয়টি শুধু পাগল হওয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। রাতের বেলা তার চোখ লাল হয়ে যেত এবং কখনো কখনো তাকে জঙ্গলের দিকে ছুটে যেতেও দেখা যেত। কেউ জানতো না সে সেখানে কি করে। রাঘবের সন্তান চিনি ও রনু ছোট হলেও অনেক বুদ্ধিমান। তারা বুঝত তাদের বাবা ঠিক নেই, কিন্তু তারা তাকে ছেড়ে দিতে পারত না। একদিন চিনি তার ভাইকে নিয়ে রাঘবকে অনুসরণ করার সিদ্ধান্ত নেয়। গ্রামে একজন ওঝা ছিল, পণ্ডিত রামু। মানুষ বলতো রামু জঙ্গলের রহস্য বোঝে। চিনি ও রনু ওঝার কাছে গিয়ে রাঘবের অদ্ভুত ব্যবহারের কথা জানায়। রামু তাদের কথা শুনে চিন্তিত হয়ে পড়ে। সে বলে, তোমাদের বাবার উপর একটা ছায়া লেগে আছে। এই ছায়া তার নিজস্ব নয়, এটা সেই কুকুরের মাধ্যমে তার শরীরে ঢুকেছে। চিনি ভয় পেয়ে যায়। আমাদের বাবা কি ঠিক হয়ে যাবে? সে জিজ্ঞেস করে। রামু বলে, তোমাদের বাবাকে ঠিক করার জন্য একটা কাজ করতে হবে, কিন্তু সেটা খুব কঠিন। রামু চিনি ও রনুকে বলে যে তাদের জঙ্গলের গভীরে থাকা পুরনো পাথরের মন্দিরে যেতে হবে। সেখানে একটি বিশেষ তাবিজ আছে যা রাঘবকে রক্ষা করতে পারে। তবে সেই মন্দির অভিশপ্ত এবং সেখানে অনেক বিপদ। রাঘব এই সময় আরও অস্থির হয়ে ওঠে। সে এক রাতে জঙ্গলের দিকে চিৎকার করতে করতে ছুটে যায়। চিনি ও রনু সাহস করে তাকে অনুসরণ করে। জঙ্গলের ভিতর অদ্ভুত আওয়াজ শোনা যায়, যেন কেউ গাছের মধ্যে লুকিয়ে দেখছে। জঙ্গলে তারা দেখা পায় এক বৃদ্ধার, মীনা ঠাকুর। তিনি ছিলেন জঙ্গলের রক্ষক। তিনি বলেন, এই জঙ্গলের মধ্যেই তোমাদের বাবার সমস্যার সমাধান আছে, তবে সাবধান, এখানে থাকা ছায়াগুলো তোমাদের শত্রু হয়ে উঠতে পারে। মীনা তাদের মন্দিরের পথ দেখিয়ে দেয়। রাস্তায় তারা অদ্ভুত ছায়া দেখতে পায়। মনে হয় যেন ছায়াগুলো জীবিত। রনু একবার একটা গাছে থাকা ছায়ার দিকে তাকায় এবং সে বুঝতে পারে ছায়াগুলো শুধু দেখতে পারে না, তারা নড়াচড়াও করতে পারে। শেষ পর্যন্ত তারা মন্দিরে পৌঁছায়। মন্দিরটা ছিল ধ্বংসপ্রাপ্ত। দেয়ালে খোদাই করা বিভিন্ন ছবি ছিল যা দেখাতো ছায়ার দেবতার কথা। মীনা ঠাকুর বলে, এই মন্দিরে যে তাবিজ আছে সেটা রাঘবকে রক্ষা করতে পারে, কিন্তু তার জন্য তোমাদের এই দেবতার কাছে এক বিশেষ বলি দিতে হবে। চিনি আর রনু ভয় পেয়ে যায়। বলি দিতে হবে মানে কি? রাঘব মন্দিরে ঢুকে আরও অস্থির হয়ে পড়ে। তার আচরণ থেকে বোঝা যায় যে ছায়াটি তাকে পুরোপুরি গ্রাস করতে চায়। মীনা তাদের জানায়, এই ছায়া আসলে একটি অভিশাপ যা শুধু তাদের উপর পড়ে যারা দুর্বল মানসিক অবস্থায় থাকে। রাঘব সেই দুর্বল অবস্থায় ছিল। চিনি দৃঢ়ভাবে বলে, আমরা কিছু একটা করব, কিন্তু বাবাকে এমন থাকতে দেব না। মীনা তখন তাবিজ বের করে দেয়, কিন্তু তাবিজ ব্যবহার করার আগে চিনি ও রনুকে ছায়ার দেবতাকে সন্তুষ্ট করতে হবে। তাদের সাহসিকতা এবং ভালোবাসার পরীক্ষা নেওয়া হবে। মন্দিরের ভেতরে একসময় রাঘবের শরীর থেকে ছায়া বের হয়ে আসে। ছায়াটি অন্ধকারের মতো ভয়ঙ্কর ছিল এবং তার শক্তি ছিল বিশাল। ছায়া বলল, আমি কাউকে ছাড়ব না। রাঘব আমার ঘর হয়ে গেছে। চিনি ও রনু তাবিজ ধরে ছায়াটির সামনে দাঁড়িয়ে যায়। তারা বলে, আমরা জানি আমাদের বাবা নির্দোষ, তুমি তাকে ছেড়ে দাও। আমরা জানি আমাদের বাবা নির্দোষ, তুমি তাকে ছেড়ে দাও। মীনা তাদের সাহস থেকে অভিভূত হয়। সে তাদের সাহায্য করে ছায়াটিকে তাবিজের ভেতরে বন্দি করতে। তবে এই কাজটি করতে গিয়ে রনু আহত হয়। ছায়া অবশেষে তাবিজের মধ্যে বন্দী হয়। রাঘব স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। সে তার সন্তানদের চিনতে পারে। মীনা তাদের বলে, তোমরা তোমাদের ভালোবাসার জোরে এই অন্ধকারকে হারিয়েছ। গ্রামে ফিরে আসার পর রাঘব
নতুন করে জীবন শুরু করে। তার সন্তানরা পড়াশোনা করতে শুরু করে, আর সেই মন্দিরে তাবিজটি রেখে দেওয়া হয় যেন ছায়াটি আর কখনো বের হতে না পারে। গল্পটি শেষ হয় চিনি ও রনুর সাহসিকতার প্রশংসায়। তারা প্রমাণ করে ভালোবাসা আর সাহস যে কোনো অন্ধকারকে পরাজিত করতে পারে। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভূতের গল্প শুনতে খুব ভালোবাসেন, যার জন্য এতক্ষণ অবধি আমার এই গল্পটি শুনলেন। তো বন্ধুরা, আপনাদের কাছে বিনীত একটি অনুরোধ, যদি আপনারা কেউ ভালো গল্প লিখতে পারেন কিংবা ভালো গল্প আপনাদের কাছে থেকে থাকে আর সেটা আমাকে পাঠাতে চান, তাহলে আমার ডিসক্রিপশনে আমার ইমেল আইডির লিঙ্ক দেওয়া থাকবে। সেখানে আপনি আমাকে মেল করতে পারেন অথবা কমেন্টে সেই গল্পটি পোস্ট করতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। নিস্তব্ধতার অতিথি। অরণ্যপুর গ্রামটি বেশ পুরনো। এই গ্রাম শহর থেকে অনেক দূরে, চারিদিকে ঘন জঙ্গল। দিনের বেলায় গ্রামটি প্রাণবন্ত, কিন্তু সূর্য ডুবে গেলে যেন পুরো গ্রাম এক অদ্ভুত নীরবতায় ঢেকে যায়। গ্রামের কেন্দ্রে সেই বিশাল বট গাছ। এই গাছটিকে ঘিরে গ্রামের মানুষের নানা কাহিনী প্রচলিত। কেউ বলে গাছটি অভিশপ্ত, কেউ বলে গাছের নিচে এক সাধুর আত্মাবন্দী। শিশুদের শাসন করতে মায়েরা বলে, সন্ধ্যার পর গাছের কাছে যেও না, নয়তো আর ফিরতে পারবে না। সুমন শহরের ছেলে, অরণ্যপুরের স্কুলে নতুন শিক্ষক হিসাবে এসেছে। ছোটবেলা থেকেই সে বিজ্ঞান আর যুক্তিতে বিশ্বাসী। গ্রামের এই কুসংস্কারগুলো তার কাছে হাস্যকর মনে হয়। প্রথমে কয়েকদিন গ্রামে বেশ ভালো কাটে। সুমন গ্রামের সহজ সরল মানুষদের দ্রুত আপন করে নেয়। কিন্তু একদিন চা দোকানে গ্রামের লোকেদের ফিসফিস আলোচনা শুনে তার কৌতূহল বাড়ে। লোকজন বলছে, গতবার যে বাইরের লোক এসেছিল সে বটগাছের কাছে গিয়েছিল, আর তার পরদিন সকালে তার মৃতদেহ পাওয়া গিয়েছিল। মুখে এমন ভয় ছিল যেন জীবনের শেষ মুহূর্তে সে কিছু ভয়ঙ্কর দেখেছে। সুমন হেসে ওঠে। সে মজা করে বলে, আমি দেখব সন্ধ্যার পর বটগাছের কাছে কি আছে। গ্রামবাসী তাকে সতর্ক করে। একজন বৃদ্ধ বলেন, যেও না বাবা, ওই গাছের ছায়া ভালো নয়। কেউ গাছটাকে বিরক্ত করলে তাকে বড় মাসুল দিতে হয়। সেদিন সন্ধ্যায় সুমন বটগাছের দিকে হাঁটতে থাকে। আকাশ ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছে। দূরে ঝিঝি পোকার ডাক আর শিয়ালের কান্না শুনতে পাচ্ছে। গাছের নিচে পৌঁছে সে আশেপাশে তাকায়। গাছটি এত বিশাল যে এর ডালপালাগুলো গ্রাম জুড়ে ছড়িয়ে আছে। শুকনো পাতাগুলোর মধ্যে হালকা বাতাস বয়ে যায়, কিন্তু শব্দ হয় না। সুমন গাছের নিচে বসে। প্রথমে সব কিছু স্বাভাবিক লাগে। হঠাৎ সে অনুভব করে চারপাশ যেন থমকে গেছে। বাতাস বন্ধ হয়ে গেছে, পাখিরা আর ডাকছে না। সে হালকা ঠান্ডা অনুভব করে। পিছনে কারো উপস্থিতি অনুভব করে। সে ঘুরে তাকাতেই দেখে কিছুই নেই। পরদিন সকালে সুমন স্কুলে গিয়ে ছাত্রদের সঙ্গে এই বিষয় নিয়ে মজা করে। সে বলে, বটগাছ কিছুই না, তোমাদের লোককথার কোনো ভিত্তি নেই। কিন্তু সে লক্ষ্য করে ছেলেমেয়েরা খুব ভীত। এক ছাত্র ফিসফিস করে বলে, স্যার, কেউ প্রথম রাতে কিছু বুঝতে পারে না, কিন্তু গাছ তাকে নিজেই কাছে টেনে নেয়। রাতে সুমন যখন ঘুমিয়েছিল, হঠাৎ দরজায় একটি টোকা শুনতে পায়। সে দরজা খুলে কাউকে দেখতে পায় না, কিন্তু দরজার সামনে কাদামাখা পায়ের ছাপ সে দেখতে পায়। আর সেই পায়ের ছাপ জানলার দিকে গেছে। জানলার পাশে একটি কালো ছায়া দাঁড়িয়ে থাকতে সে দেখে। ছায়াটি যেন ধীরে ধীরে মিশে যায়। সেই রাতেই সুমনের ঘুমের মধ্যে অদ্ভুত স্বপ্ন হতে থাকে। সে দেখে বটগাছের নিচে একজন লোক দাঁড়িয়ে। তার মুখ দেখা যাচ্ছে না। লোকটি হাত বাড়িয়ে সুমনকে শুধু ডাকছে। সুমন সকালে উঠে খুব অস্বস্তি অনুভব করে। সে বৃদ্ধা চম্পা মাসির কাছে যায়। চম্পা মাসি তাকে সাবধান করে। বাবা, তুই ভুল করছিস। ওই গাছ অভিশপ্ত। তোর এখন ওই গাছ থেকে দূরে থাকাই উচিত। কিন্তু সুমন
গ্রামের এই কুসংস্কার মানতে চায় না। সে আবার বটগাছের কাছে যায়। এবার তার সঙ্গে তার বন্ধু দীপক। তারা গাছের নিচে একটি পুরনো ঘণ্টা ঝুলতে দেখে। দীপক ঘণ্টাটি বাজাতে যায়। ঘণ্টাটি বাজতেই বাতাস যেন থেমে যায়। গাছের শিকড় থেকে এক ধরনের গন্ধ বেরিয়ে আসে, যেন পচা কিছু। তারপর তারা সেখান থেকে বাড়ি ফিরে আসে। তারপর রাত্রে সুমন তার বাড়িতে অদ্ভুত শব্দ শুনতে পায়। গাছের ছায়া তার জানলার বাইরে দাঁড়িয়ে। ছায়াটি ধীরে ধীরে তার ঘরে ঢুকে পড়ে। সেই রাত যাবার পর পরদিন সকালে সুমন আবার সেই গাছটির কাছে যায় এবং সেই গাছের নিচে একটি পুঁথি খুঁজে পায়। তখন পুঁথির পাতাগুলো ধুলো ও শ্যাওলায় ভরা। পাতাগুলো খুলতেই সে একটি রহস্যময় লেখা দেখতে পায়। লেখাটি পুরনো তামিল ভাষায় লেখা। সুমন ভাষাটা পুরোপুরি বুঝতে পারে না, কিন্তু কিছু শব্দ স্পষ্ট বোঝা যায়। আমি শাস্তি বহন করছি। যে স্থানকে বিরক্ত করবে সে চিরকাল আমার সঙ্গে থাকবে। তার চারপাশে শিকড়গুলো ধীরে ধীরে মাটির ভেতর থেকে বেরিয়ে আসতে থাকে। সুমন পুঁথি হাতে নিয়ে তাড়াতাড়ি গাছের নিচ থেকে চলে আসে। রাত গভীর হলে পুঁথির পাতাগুলো থেকে অদ্ভুত সোধা গন্ধ বের হতে থাকে, আর পুঁথির লেখা হালকা জলজল করতে থাকে। সে বুঝতে পারে কিছু একটা ভুল হয়েছে। সুমন আবার বিষয়টিকে গ্রামের পুরোহিতকে জানায়। পুরোহিত বেশ কিছুক্ষণ নীরব থেকে বলে, এই গাছটি অভিশপ্ত। এখানে 100 বছর আগে এক তান্ত্রিক তার অমরত্বের সাধনা করেছিল। সে গ্রামের মানুষদের বলি দিতে চেয়েছিল, কিন্তু গ্রামের লোকেরা তাকে হত্যা করে। কিন্তু তার আত্মা এখানেই থেকে যায়। তার ছায়া এখনও এই গাছের মধ্যে বাস করে। পুরোহিত আরও বলেন, যে পুঁথি তুমি পেয়েছ সেটি এই গাছের আত্মার প্রার্থনা। তুমি তার শিকার হতে চলেছ। তাড়াতাড়ি কিছু একটা করতেই হবে। পুরোহিত সুমনকে উপদেশ দেন, গাছের কাছে আর কখনো যেও না। এটি আর শুধু গাছ নয়, এটি এখন এক শিকল যেখানে প্রাচীন শাস্তিবন্দী। সুমন প্রথমে পুরোহিতের কথা শুনতে চায় না। তার যুক্তিবাদী মন এই বিষয়গুলো বিশ্বাস করতে চায়ই না। কিন্তু সেই রাতে পুঁথি থেকে একটি ছায়া বেরিয়ে তার ঘরের দেওয়ালে ভেসে ওঠে। ছায়াটি প্রথমে মৃদুস্বরে ফিসফিস করে, তারপর তার শব্দ ক্রমশ উচ্চতর হতে থাকে। আমার শাস্তি পূর্ণ করো, আমাকে মুক্তি দাও। আমার শাস্তি পূরণ করো, আমাকে মুক্তি দাও। সুমন আতঙ্কিত হয়ে পুরোহিতের কথা স্মরণ করে। পরের দিন সকালে সুমন দীপককে সঙ্গে নিয়ে গাছের কাছে আবার যায়। এবার তারা মাটি খুঁড়ে গভীরে একটি পুরনো মৃতদেহের কঙ্কাল খুঁজে পায়। কঙ্কালের পাশে তান্ত্রিকের প্রাচীন সরঞ্জাম রাখা, একটি ধাতব মুখোশ, কিছু পুরনো তামার পাত এবং একটি ছুরি। এই সব সরঞ্জাম যেন বাতাসে অদ্ভুতভাবে কাঁপছিল। মাটির নিচ থেকে যেন কান্নার আওয়াজ ভেসে আসছে। দীপক হঠাৎ মাটির উপর পড়ে যায় এবং বলে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। সুমন বুঝতে পারে তাদের কিছু একটা ভুল হয়েছে। দীপকের শরীর অস্বাভাবিক ঠান্ডা হয়ে গেছে এবং তার মুখ ফ্যাকাশে। তারা দ্রুত বাড়ি ফিরে আসে। সুমন সেই রাতে আবার পুঁথি নিয়ে বসে। পুঁথির লেখা হঠাৎই পরিবর্তিত হয়ে যায়। সেখানে এবার লেখা, তুমি আমাকে ফিরিয়ে আনতে চেয়েছিলে, এখন নিজেই ফিরে এসো। পৃথিবীর কোনো যুক্তি দিয়ে সুমন আর এই ঘটনার ব্যাখ্যা করতে পারে না। পরদিন সকালে সুমন পুরোহিতকে আবার ডাকে। পুরোহিত মন্ত্রপাঠ শুরু করলে গাছের দিক থেকে একটা গভীর শ্বাসের শব্দ ভেসে আসে। গাছের ডালগুলো যেন ধীরে ধীরে পুরোহিত ও সুমনের দিকে নড়ছে। হঠাৎ গাছের শিকড় মাটির বাইরে উঠে আসে এবং সুমনের পায়ে জড়িয়ে ধরে। সুমন চিৎকার করতে থাকে। পুরোহিত মন্ত্র থামিয়ে বলে, তুমি গাছকে বিরক্ত করছো, এবার নিজের আত্মা ফিরিয়ে আনার চেষ্টা করো। গাছের শিকড় সুমনকে মাটির ভেতর টেনে নিতে থাকে। সে শেষ মুহূর্তে পুঁথি ছুঁড়ে ফেলে,
কিন্তু তখনই গাছ থেকে একটি ছায়া বেরিয়ে এসে সুমনের শরীরকে জড়িয়ে ধরে। পরদিন সকালে গ্রামের লোকেরা গাছের নিচে একটি নতুন ছায়া দেখতে পায়। সেই ছায়াটি স্থির, কিন্তু তার আকৃতি একেবারে সুমনের মতো। এই গল্পটি এখনও শেষ হয়নি। আপনারা যদি পরের পার্ট শুনতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ। শীতের কুয়াশায় হারিয়ে যাওয়া। শুরুটা ছিল মজার। ডিসেম্বর মাস, শীতের কুয়াশায় ঢেকে গেছে চারিপাশ। কলেজের শেষ বর্ষের 5 জন বন্ধু রাহুল, অমিত, তৃষা, রিয়া আর নন্দিনী ঠিক করলো পিকনিক করতে যাবে। জায়গা বাছাই করলো। বাছাই হলো শহরের বাইরে একটা নির্জন জঙ্গল। গল্পকথা আর মিথে ঢাকা এই জায়গাটা নিয়ে স্থানীয় লোকেরা বলে এখানে নাকি কেউ গেলে ফিরে আসে না। রাহুল দলের নেতা স্বরূপ। সে সবসময় নতুন কিছু করতে ভালোবাসে। অমিত তার ঘনিষ্ঠ বন্ধু, স্বভাবে সাহসী ও তীক্ষ্ণ বুদ্ধি। তৃষা ভয় পেতে ওস্তাদ, যে কোনো কিছুতেই সে ভয় পায়। রিয়া ও নন্দিনী অপেক্ষাকৃত বাস্তববাদী। আর ব্রণ, রাহুলের পোষা কুকুর, দলটির সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী। সকালে শহর থেকে গাড়ি নিয়ে বের হলো তারা। রাস্তায় অনেক হাসি ঠাট্টা, গান আর সেলফি তুলতে তুলতে পাড়ি দিল। নির্দিষ্ট জায়গায় পৌঁছে তারা গাড়ি রেখে জঙ্গলের ভেতর হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নিল। জঙ্গলে ঢোকার আগে কিছু কিনতে হবে, বলল রিয়া। তারা দোকান থেকে খাবার, পানীয়, টর্চ লাইট, দড়ি আর অন্যান্য প্রয়োজনীয় জিনিসগুলি কিনল। তৃষা একটু ভয়ে ছিল। এ জায়গা নিয়ে এত গল্প শুনেছি, তোমাদের কি মনে হয় আমরা ঠিক করছি? রাহুল হেসে বলল, তোর বোকা, ভয় পাস না, আমরা সবাই একসঙ্গে আছি, ব্রণ তো আছেই। তৃষা আর কিছু বলল না। জঙ্গলে ঢোকার পর প্রথমেই তারা বুঝল এটা কোনো সাধারণ জঙ্গল নয়। গাছগুলো বেশ উঁচু, পাতাগুলো একেবারে ঘন। দিনের আলো মাটি পর্যন্ত পৌঁছাতে পারছিল না। কুয়াশা ধীরে ধীরে ঘন হয়ে আসছিল। ওরা মজার ছলে এগোচ্ছিল। কোথাও কোথাও পাখির ডাক শোনা যাচ্ছিল, আবার কোথাও কোথাও একেবারে নিস্তব্ধ। দুপুর নাগাদ সবাই ক্লান্ত হয়ে পড়ল। একটা খোলা জায়গায় তারা বসে পড়ল। খাবার বের করে খেতে শুরু করল। হঠাৎ ব্রুন ঘেউ ঘেউ করে উঠল। তার কান খাড়া, চোখে সতর্ক দৃষ্টি। ও কি দেখছে? রিয়া জিজ্ঞেস করল। রাহুল বলল, বোধহয় কোনো শিয়াল বা অন্য কোনো পশু, ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু ব্রুন যেন ভীষণ আশ্বস্তিতে ছিল। খাবার খাওয়া শেষ করে তারা আরও কিছুটা ভেতরে ঢুকল। তখনই দেখতে পেল এক পুরনো মন্দির। মন্দিরটা লতা পাতায় ঢাকা, চারপাশে মস্ত বড় বড় গাছ আর ধ্বংসাবেশ। তৃষা মন্দির দেখে থমকে গেল। আমরা এখানে ঢুকবো না, কিছু একটা ঠিক লাগছে না আমার। রাহুল উল্টো রোমাঞ্চ অনুভব করল। আরে আসো না, একটু দেখেই বেরিয়ে আসবো, এটা একটা অ্যাডভেঞ্চার হবে। বাকিরাও দ্বিধাগ্রস্ত ছিল, কিন্তু রাহুলের কথায় তারা এগোলো। মন্দিরের ভেতর ঢুকতেই একটা গা ছমছমে অনুভূতি হলো। জায়গাটা অন্ধকার, মাটিতে ধুলো আর ভাঙ্গা মূর্তির টুকরো। দেয়ালে অদ্ভুত সব চিত্রকলা আঁকা। একদিকে একটি পাথরের বেদি, যেটা দেখে মনে হচ্ছিল বহু পুরনো। মন্দিরের এক কোণে কিছু খুঁজছিল রাহুল আর অমিত। মেয়েরা তখন এক জায়গায় বসে বিশ্রাম নিচ্ছিল। ব্রণও তাদের পাশে ছিল। হঠাৎ ঠান্ডা বাতাস বইল আর টর্চ লাইটগুলো একে একে নিভে গেল। তৃষা ভয় চিৎকার করে উঠল, আলো নিভে গেল কেন? রিয়া আর নন্দিনী চেষ্টা করল আলো জ্বালাতে, কিন্তু ব্যর্থ হলো। ঠিক তখনই একটা ছায়া দেখা দিল। প্রথমে সেটা মেঝের উপর ভেসেছিল, তারপর ধীরে ধীরে আকার নিতে লাগলো। সেটা যেন একটা মানুষের মতো, কিন্তু তার মুখ ছিল ফাঁকা। তোমরা এখানে কেন? ছায়াটা বলল। কণ্ঠস্বরটা যেন চারিদিকে প্রতিধ্বনি হচ্ছিল। তৃষা কান্না জুড়ে দিল।
আমরা চলে যেতে চাই, আমাদের ছেড়ে দাও। ছায়াটা বলল, এখানে আসা মানেই আমার শিকার হওয়া, চলে যাওয়া সহজ নয়। ছায়াটা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছিল। ব্রুনো আচমকা ছায়াটার দিকে তেড়ে গেল। কুকুরটার আওয়াজে ছায়াটা থমকে দাঁড়ালো। সেটা যেন ব্রুনোর ঘেউ ঘেউয়ে কাঁপছিল। রাহুল ব্যাপারটা বুঝতে পারল। ব্রুনো শব্দ করে ওটাকে দুর্বল করছে, আমরা সবাই আওয়াজ করি। তারা সবাই চিৎকার করতে শুরু করলো। ছায়াটা ধীরে ধীরে কুঁকড়ে গেল, তারপর মেঝের উপর লুটিয়ে পড়ল। তাদের আলো আবার জ্বলে উঠল। তারা দ্রুত মন্দির থেকে বেরিয়ে এলো, কিন্তু জঙ্গল থেকে বের হওয়ার পথ খুঁজে পাচ্ছিল না। তখনই ব্রুনো পথ দেখিয়ে তাদের গাড়ির কাছে নিয়ে গেল। গাড়িতে বসে তৃষা বলল, এটা কি বাস্তব ছিল নাকি আমাদের মনের ভুল? রাহুল উত্তর দিল, বাস্তব হোক আর যাই হোক, এটা আমরা কখনো ভুলতে পারবো না। 5 বন্ধু জীবনে প্রথমবার এমন এক অভিজ্ঞতা লাভ করল, যা তাদের স্মৃতিতে চিরদিন আমলীন থাকবে। জঙ্গলের রহস্য হয়তো তাদের পিছু ছাড়ল, কিন্তু মন্দিরের সেই ছায়া আর তার প্রশ্নবাণ তাদের মনে গভীর ছাপ ফেলে গেল। এতক্ষণ থেকে আপনি শুনলেন বঙ্গ হরর স্টোরি। গল্পের পাঠক ছিলাম আমি, পরিতোষ বর্মন। গ্রাম বাংলার ভূতের গল্প যদি আপনি ভালোবাসেন আর আমার গল্প পাঠ যদি আপনাকে মুগ্ধ করে, তাহলে আপনি আমার বন্ধু হতে পারেন শুধুমাত্র একটি ক্লিকে। তাই সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওটি পারলে সবার সাথে শেয়ার করুন। ধন্যবাদ। পৃথিবীর নিচে ভৌতিক দুনিয়া, কর্ণেশ্বর খনির রহস্য। ভারতের দক্ষিণাঞ্চলে ছোট্ট একটি গ্রাম কর্ণেশ্বর। পাহাড় আর জঙ্গলে ঘেরা এই এলাকাটি একসময় বিখ্যাত ছিল তার কয়লার খনির জন্য। কর্ণেশ্বর খনি কয়েক দশক আগে বন্ধ হয়ে যায় একটি ভয়াবহ দুর্ঘটনার কারণে। স্থানীয়রা বিশ্বাস করে খনিটি অভিশপ্ত। প্রায় রাতে শোনা যায় সেখানে অদ্ভুত কান্নার আওয়াজ আর ভারী যন্ত্রপাতির শব্দ, কিন্তু সেগুলো আসলে কোথা থেকে আসে কেউ তা জানে না। গল্পের কেন্দ্রীয় চরিত্র 5 বন্ধু: রাহুল, অর্জুন, সমীর, বিক্রম, জয়। রাহুল সাহসী, কিছু না ভেবেই ঝুঁকি নিতে ভালোবাসে। অর্জুন যুক্তিবাদী ও বিজ্ঞানমনস্ক। আর সমীর ভেতরে ভেতরে ভীতু, কিন্তু বন্ধুরা হাসলে চুপ থাকে। বিক্রমও মজার ছলে সব কিছু সামলানোর চেষ্টা করে। আর জয়ের রহস্য আর অজানার প্রতি প্রবল আকর্ষণ। একদিন বিকেলে আড্ডার ফাঁকে রাহুল প্রস্তাব দেয়, কর্ণেশ্বর খনির সেই গল্পগুলো কেমন জানি ফালতু মনে হয়, চলো আমরা একবার যাই, দেখি আসলেই কি সেখানে এইসব আছে। বিক্রম সঙ্গে সঙ্গেই বলে, না রে ভাই, এসবের মধ্যেও আমি নেই, অভিশপ্ত জায়গায় যাওয়ার কি দরকার। কিন্তু রাহুলের কথায় বাকিরা রাজি হয়ে যায়। অনেক অনুরোধের পর বিক্রম সঙ্গ দিতে বাধ্য হয়। পরদিন ভোরবেলা 5 বন্ধু রওনা দেয় কর্ণেশ্বর খনির দিকে। খনিটি ছিল গ্রামের একেবারে শেষ প্রান্তে, জঙ্গলের ভেতরে। জঙ্গলের ঘন গাছপালা আর পাখিদের ডাক যেন পুরো জায়গাটিকে আরও রহস্যময় করে তুলেছিল। তারা খনির কাছাকাছি পৌঁছাতেই এক বৃদ্ধ লোক সামনে এসে তাদের থামায়। তোমরা কোথায় যাচ্ছ? রাহুল বলে, কর্ণেশ্বর খনি দেখতে যাচ্ছি, শুনেছি জায়গাটা ভৌতিক, সত্যি না মিথ্যে সেটা যাচাই করতে চাই। বৃদ্ধ কাঁপা গলায় বলে, ওখানে যেও না বাবা, যে গেছে সে আর ফেরেনি। এই জায়গাটা অভিশপ্ত। খনির শ্রমিকেরা এখনো সেখানে আটকে আছে, ওরা কাউকে ওখানে ঢুকতে দেয় না। কিন্তু রাহুল এসব কথায় কান দেয় না। খনির প্রবেশপথে পৌঁছে তারা দেখে সেটি অনেক দিন ধরেই বন্ধ। চারপাশে জং ধরা লোহার গেট। তবে কোনোভাবে তারা গেট খুলে ভেতরে ঢুকে যায়। খনির ভেতর ঢুকতেই একটা অদ্ভুত ঠান্ডা অনুভব হয়। চারপাশ অন্ধকার, বাতাস ভারী। টর্চের আলোতে দেওয়ালে খোদাই করার নাম দেখতে পায় তারা। নামগুলোর নিচে রয়েছে অদ্ভুত প্রতীক। হঠাৎই বিক্রম বলে, আমি বলেছিলাম না এখানে আসা ঠিক হবে না। রাহুল তাকে
রাহুল তাকে শান্ত করতে বলে ভয় পাস না, এটা সবই পুরনো জিনিস, চল এগোই। খনির গভীরে ঢুকে তারা কয়েকটি ভাঙা যন্ত্রপাতি দেখতে পায়। সেগুলো দেখে মনে হচ্ছিল কাজের সময়ই ছিন্ন ভিন্ন হয়ে গেছে। তবে সবচেয়ে ভয়ঙ্কর ছিল মাটিতে পড়ে থাকা কিছু হাড়গোড়। হঠাৎ তাদের মনে হলো কেউ যেন তাদের পিছনে হাঁটছে, কিন্তু ঘুরে তাকালে কেউ নেই। ঠিক তখনই একটি শব্দ শোনা গেল, ফিরে যাও, ফিরে যাও। বিক্রম আতকে চিৎকার করে উঠে বলে, আমি বলেছিলাম এখানে কিছু একটা আছে। শব্দটি আসার পর চারপাশে অদ্ভুত ঠান্ডা হাওয়া বইতে শুরু করে। তারা দেখতে পায় দেয়ালে খোদাই করা নামগুলো থেকে আলোর রেখা বেরিয়ে আসছে। সেই আলো একত্রিত হয়ে একটি ছায়া মূর্তিতে রূপ নেয়। ছায়াটি বলে, তোমরা এখানে কেন এসেছো? এই জায়গা আমাদের। যারা আমাদের বাঁচানোর চেষ্টা করেছিল তারাও আজ এখানে বন্দী। রাহুল জিজ্ঞেস করে, তোমরা কে? ছায়াটি উত্তর দেয়, আমরা কর্ণেশ্বর খনির শ্রমিক। কয়লা তোলার সময় গ্যাস বিস্ফোরণে আমাদের মৃত্যু হয়। মালিকরা আমাদের মৃত্যুকে আড়াল করে। আমাদের মৃতদেহ আজও এখানে পড়ে আছে, কেউ আমাদের উদ্ধার করেনি। রাহুল সাহস করে বলে, আমরা কিভাবে তোমাদের সাহায্য করতে পারি? ছায়াটি বলে, আমাদের কথা সবার কাছে প্রকাশ করো, আমাদের নাম, আমাদের কষ্ট সবাই জানুক, তাহলে হয়তো আমরা মুক্তি পাবো। বন্ধুরা প্রতিশ্রুতি দেয় তারা সত্য উদ্ঘাটন করবে। তারা কোনোভাবে খনি থেকে বেরিয়ে আসে। জয় তার ক্যামেরায় সমস্ত দৃশ্য বন্দি করেছিল। সেই ভিডিও এবং তথ্য নিয়ে তারা সংবাদ মাধ্যমের কাছে যায়। কর্ণেশ্বর খনির ঘটনাটি সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সরকার উদ্যোগ নিয়ে মৃত শ্রমিকদের স্মরণে একটি স্মৃতিসৌধ নির্মাণ করে। শেষ রাতে রাহুল ও তার বন্ধুরা একটি স্বপ্ন দেখে। তারা দেখতে পায় শ্রমিকদের আত্মা একটি আলোর রেখার দিকে এগিয়ে যাচ্ছে। শ্রমিকদের মধ্যে একটি মুখ ঘুরে বলে, ধন্যবাদ, তোমরা আমাদের মুক্ত করেছ। এই ঘটনার পর থেকে খনিতে আর কোনো অস্বাভাবিক কিছু দেখা যায়নি। রাহুল ও তার বন্ধুরা জীবনে আর কোনো ভয়ঙ্কর জায়গাতে যাওয়ার চেষ্টাও করেনি, কিন্তু তাদের এই অভিজ্ঞতা ছিল চিরস্মরণীয়। তো বন্ধুরা, আজকের এই গল্পটি আপনাদের কেমন লেগেছে আর আপনারা কতটুকু আনন্দ পেয়েছেন আর কতটুকু ভয় পেয়েছেন সেগুলি কিন্তু কমেন্টে জানাতে একেবারে ভুলবেন না। আর আপনি যদি আমাকে গল্প পাঠাতে চান তাহলে আমার ডিসক্রিপশন বক্সে আমার ইমেল আইডির লিঙ্ক দেওয়া থাকলো, সেখানে আপনি আমাকে গল্পটি পাঠাতে পারেন। ধন্যবাদ। হান্টেড খেলনা, অদ্ভুত কীর্তি, লেখক আরমান সিদ্দিকী। নুরনগড় শহরটি একসময় তার ব্যস্ত বাজার এবং চমৎকার জনজীবনের জন্য বিখ্যাত ছিল। তবে এখন এটি যেন কেমন মলিন হয়ে গেছে। পুরনো ভবনগুলোর দেওয়ালে শ্যাওলা জমেছে, রাস্তাগুলো ভাঙাচোরা। শহরের এক কোণায় ছিল আশ্চর্য খেলনাঘর, একটি দোকান যার গায়ে সাইনবোর্ডটি আধা ভাঙা এবং ধুলোয় ঢাকা। দোকানের চারপাশে সব সময় এক রহস্যময় নীরবতা। দোকানের মালিক মিস্টার দেবরাজ প্রায় কখনো দোকান ছেড়ে বের হন না। তার চোখে ছিল এক ধরনের অদ্ভুত চাহনি যা মানুষকে অস্বস্তি দিত। একদিন শহরের বাসিন্দা রাকেশ তার মেয়ে অনন্যার জন্মদিন উপলক্ষে একটি বিশেষ উপহার খুঁজতে দোকানে যায়। দোকানে ঢুকে এসে দেখে চারপাশে ধুলো মাখা পুরনো খেলনা, পুতুল, ট্রেন সেট, কাঠের ঘোড়া, সব কিছুতেই যেন সময়ের ছাপ। দেবরাজ তাকে একটি ছোট্ট পুতুল এগিয়ে দিয়ে বলে, এই পুতুলটা নাও, এটা সাধারণ নয়, এর মধ্যে একটি বিশেষত্ব আছে। পুতুলটির চোখ ছিল কালো কাঁচের, মুখে এক অদ্ভুত হাসি। পুতুলটি দেখতে এত সাধারণ হওয়া সত্ত্বেও রাকেশ কেন যেন সেটি না কিনে পারেনি। রাকেশ বাড়ি ফিরলে অনন্যা আনন্দে লাফিয়ে ওঠে। পুতুলটি তার নতুন সঙ্গী হয়ে ওঠে। সে তার নাম রাখে রোজি। প্রথম দিকে রোজি ছিল অনন্যার খেলার সঙ্গী। সে তার সাথে গল্প করত, খেলা করত। রোজি এতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যে অনন্যা তাকে ছাড়া ঘুমাতেও চাইত না।
কিন্তু কিছুদিনের মধ্যেই অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। একদিন রাতে সুচিত্রা শুনতে পায় তাদের ঘরে কেউ ফিসফিস করে কথা বলছে। সে ঘুম থেকে উঠে দেখে ঘরের বাতি জ্বলছে আর পুতুলটি অনন্যার পাশ থেকে মেঝেতে পড়ে আছে। বাড়ির দেওয়ালে আচমকা আঁচড়ের দাগ দেখা দেয়। কখনো কখনো দেখা যায় মাঝরাতে ঘরের দরজা আপনা আপনি খোলা বন্ধ হয়। এই ঘটনাগুলোকে প্রথমে তারা তেমন গুরুত্ব দেয়নি। সুচিত্রা ভেবেছিল হয়তো বাতাসের কারণে বা কোনো ইঁদুরের কারসাজি। কিন্তু এক রাতে ঘটে এক ভয়াবহ ঘটনা। রাত 1টা, পুরো বাড়ি নিস্তব্ধ। আচমকা অনন্যার ঘর থেকে একটি চিৎকার শোনা যায়। রাকেশ ও সুচিত্রা দৌড়ে ঘরে গিয়ে দেখে অনন্যা কাঁপছে। তার হাত থেকে রোজি মাটিতে পড়ে আছে। অনন্যা ফিসফিস করে বলে, রোজি কথা বলছে মা, ও বলছে ও আমাকে কোথাও নিয়ে যাবে। সুচিত্রা পুতুলটিকে তুলে ঘরের এক কোণে রেখে দেয়, কিন্তু পুতুলটির চোখ যেন তাকিয়েছিল। সে অনুভব করে পুতুলটি যেন প্রাণবন্ত। সুচিত্রা আর দেরি না করে পুতুলটির সম্পর্কে আরও জানার চেষ্টা করে। সে তার এক পুরনো বন্ধু প্রিয়াঙ্কাকে বিষয়টি জানায়। প্রিয়াঙ্কা বলে, আমার মনে হয় তোমাদের একজন তন্ত্র সাধকের সঙ্গে কথা বলা উচিত। আমার এক পরিচিত আছেন, পণ্ডিত নারায়ণ। উনি এই ধরনের বিষয়ে বেশ পারদর্শী। পণ্ডিত নারায়ণ পুতুলটি পরীক্ষা করার পর বলেন, এটি একটি হান্টেড পুতুল। এর ভিতরে আটকে আছে অশুভ আত্মা। এই আত্মা একসময় কোনো শিশুর সঙ্গী ছিল, আর তার সাথে বিশ্বাসঘাতকতা হয়েছিল, আর সেই প্রতিশোধের আগুনে এটি এখন চলছে। পুতুলটি যে কোনো শিশুর সাথে প্রথমে বন্ধুত্ব করে, তারপর ধীরে ধীরে তার উপর প্রভাব বিস্তার করে। এক সময় এটি পুরো পরিবারকে ধ্বংস করতে পারে। এরপর থেকে ঘটনাগুলো আরও ভয়ানক হয়ে ওঠে। রাকেশ এক রাতে দেখে পুতুলটি ডাইনিং টেবিলের উপর বসে আছে, অথচ সে সেখানে রাখেনি। সুচিত্রাও অনুভব করে পুতুলটি তার দিকে তাকিয়ে হাসছে। একদিন রাকেশ সিদ্ধান্ত নেয় পুতুলটি বাড়ি থেকে সরিয়ে ফেলবে। সে পুতুলটিকে একটি নদীতে ফেলে দেয়। কিন্তু সেই রাতেই আবার পুতুলটিকে অনন্যার বিছানায় পাওয়া যায়। পুতুলটির চোখ থেকে যেন হালকা লাল আলো বের হচ্ছিল। পণ্ডিত নারায়ণ পুতুলটি চিরতরে নির্মূল করার একটি পরিকল্পনা করেন। তিনি একটি বিশেষ যন্ত্র এবং মন্ত্র ব্যবহার করে পুতুলটির শক্তি বন্দী করার চেষ্টা করেন। তবে এটি সহজ ছিল না। যে মুহূর্তে পুতুলটিকে মন্ত্রপাঠের মাধ্যমে বন্দী করার চেষ্টা করা হচ্ছিল, পুরো বাড়ি কেঁপে উঠতে শুরু করে। দেওয়ালের উপর রক্তের দাগ দেখা দেয়। অনন্যা চিৎকার করতে থাকে, রোজি, রোজি, আমাকে যেতে বলছে। পণ্ডিত নারায়ণ তার সাধনার শক্তি দিয়ে কোনোভাবে পুতুলটির ভেতরের আত্মাকে শ্মশানের পাশে এক গাছে বন্দী করতে সক্ষম হন। রাকেশ ও সুচিত্রার পরিবার কিছুদিনের মধ্যেই স্বাভাবিক জীবনে ফিরে আসে। অনন্যা ধীরে ধীরে পুতুলটির কথা ভুলে যায়। কিন্তু রাকেশ এক রাতে স্বপ্ন দেখে পুতুলটি তাকে ডাকছে। স্বপ্নে রোজি বলে, তুমি কি ভেবেছ আমি শেষ হয়ে গেছি? আমি ফিরে আসব, অপেক্ষা করো। এই স্বপ্ন রাকেশকে আতঙ্কিত করে। অনন্যার মানসিক ও শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো হতে শুরু করে, কিন্তু পণ্ডিত নারায়ণ তাদের সতর্ক করে যান। পুতুলটি আপাতত নিষ্ক্রিয়, তবে যদি ভুলবশত কেউ তাকে মুক্ত করে তাহলে সেই আত্মা আরও প্রবল শক্তি নিয়ে ফিরে আসবে। এটি একটি অশুভ আত্মা যা নিজের ক্ষতি সহ্য করে না। আপনাদের সাবধানে থাকতে হবে। এই কথাটি রাকেশের মনে গভীর দাগ কাটে, যদিও তিনি পুতুলটির কথা ভুলে যেতে চাইছিলেন। স্বপ্নে মাঝে মাঝেই রোজির হাসি মুখ আর তার চোখে সেই অদ্ভুত লাল ঝিলিক ভেসে ওঠে। পুতুলটি বন্দি করার কয়েক সপ্তাহ পরে শ্মশানের আশেপাশে বসবাসরত গ্রামের লোকজন অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হতে শুরু করে। এক কৃষক জানায়, রাতে গাছের পাশ দিয়ে যাওয়ানোর সময় শুনলাম একটা ছোট মেয়ে কান্না করছে, কিন্তু আশেপাশে কাউরে দেখতে পাইনি। মনে হচ্ছিল গাছের ভেতর থেকে আওয়াজ আসছে। আরেকজন বৃদ্ধ জানান, গাছের নিচে কুয়াশার মধ্যেও একটা মেয়ে বসে থাকতে দেখেছি।
কাছে যেতেই সে মিলিয়ে গেল। পণ্ডিত নারায়ণ এইসব খবর শুনে রাকেশকে সতর্ক করেন। তিনি বলেন, আত্মাটি সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়নি, হয়তো এর প্রভাব ধীরে ধীরে বাড়ছে। আমাদের অন্য কিছু করার প্রস্তুতি নিতে হবে। ঘটনাগুলো কেবল গ্রামের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। এক রাতে সুচিত্রা দেখে রান্নাঘরের জিনিসপত্র মাটিতে পড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। রাকেশ টয়লেটের আয়না দেখেন, পিছনে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু ফিরে তাকাতেই সেখানে কেউ ছিল না। আর সবচেয়ে ভয়ানক ঘটনা ঘটে অনন্যার সাথে। এক রাতে সে হঠাৎ চিৎকার করে ওঠে, বাবা, মা, রোজি এসেছে। সে বলছে সে আমাকে নিয়ে যাবে। রাকেশ আর সুচিত্রা এবার পণ্ডিত নারায়ণকে ডেকে আনেন। নারায়ণ বলেন, আত্মাটি তার বন্দিদশা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করছে, তার শক্তি পুনরায় ফিরে আসছে। আমাদের একটি চূড়ান্ত পদক্ষেপ নিতেই হবে। পণ্ডিত নারায়ণ এবার একটি বৃহৎ তান্ত্রিক যজ্ঞের আয়োজন করেন। এই যজ্ঞের উদ্দেশ্য ছিল রোজির আত্মাকে সম্পূর্ণ ধ্বংস করা। স্থান নির্বাচন করা হয় সেই বটগাছের নিচে, যেখানে পুতুলটি বন্দি করা হয়েছিল। যজ্ঞের দিন নারায়ণ বলেন, আপনাদের সাহস ধরে রাখতে হবে। আত্মাটি প্রতিশোধ নিতে চেষ্টার ত্রুটি করবে না, তবে এর ধ্বংস নিশ্চিত। যজ্ঞ শুরু হতেই চারপাশে অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে। হাওয়া থেমে যায়, আশপাশের পাখির আওয়াজও বন্ধ হয়ে যায়। আচমকা গাছের ডালপালা দুলতে শুরু করে, যেন কোনো অদৃশ্য শক্তি তাদের নাড়িয়ে দিচ্ছে। পুতুলটি বাক্সের ভিতর থেকেও অস্বাভাবিক কম্পন সৃষ্টি করতে থাকে। পণ্ডিত নারায়ণ তার মন্ত্রপাঠ চালিয়ে যান। হঠাৎ পুতুলটি বাক্স থেকে নিচে থেকেই বেরিয়ে আসে এবং বাতাসে ভাসতে শুরু করে। পুতুলের চোখ দুটি লাল হয়ে জ্বলে ওঠে। তার মুখ থেকে শোনা যায়, তোমরা আমাকে ধ্বংস করতে পারবে না, আমি ফিরে আসব। আমার প্রতিশোধ শেষ হয়নি, আমি ফিরে আসব। রাকেশ, সুচিত্রা এবং অন্যান্য উপস্থিত লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। পণ্ডিত নারায়ণ তাদের স্থির থাকতে বলেন। তিনি মন্ত্রশক্তি দিয়ে পুতুলটির শক্তিকে ধীরে ধীরে ক্ষয় করতে থাকেন। শেষ মুহূর্তে পুতুলটি একটি বিকট চিৎকার করে ফেটে পড়ে। তার ছাই মিশে যায় যজ্ঞের পবিত্র অগ্নিতে। রোজির পুতুল চিরতরে ধ্বংস হয়। পণ্ডিত নারায়ণ জানান, এই আত্মা আর কখনো ফিরে আসবে না, তবে এমন খেলনা বা জিনিসপত্র থেকে সর্বদা সাবধান থাকতে হবে, যেগুলোর সঙ্গে অতি প্রাকৃতিক শক্তির সম্পর্ক আছে। রাকেশের পরিবার আবার তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসে, তবে এই ঘটনার স্মৃতি তাদের হৃদয়ে চিরকাল ভয়াবহ ছাপ ফেলে যায়। শ্মশানের সেই বটগাছটি আজও দাঁড়িয়ে আছে, কিন্তু তার আশেপাশে আর কেউ সাহস করে যায় না। কেউ কেউ বলে, রাতের অন্ধকারে গাছটির নিচে এখনও মাঝে মাঝে শোনা যায় এক শিশুর মৃদু কান্নার শব্দ। শ্রোতা বন্ধুরা, আপনাদের এই গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের কাছে যদি নতুন কোনো গল্প থাকে আর সেটা আমাকে পাঠাতে চান, আমার ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেই ইমেলে মেইল করতে পারেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকুন আমার এই বঙ্গ হরর ইউটিউব চ্যানেল।